নমস্কার বন্ধুরা, বিনোদনের ছন্দে আপনাদের স্বাগত জানাই। আচ্ছা, গল্প শুনতে আমরা কে না ভালোবাসি বলুন তো? আর তা যদি হয় ভূতের গল্প, তাহলে তো কথাই নেই। আজ শুনে নিন তেমনই একটি ভৌতিক কাহিনী। বিরহের বুক ফাটা কান্না মেশানো এক পরিণতিহীন ভালোবাসার গল্প। ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন। গল্প পাঠে এবং ফাদার লুকাস, ডোরান ও অন্যান্য গ্রামবাসীদের ভূমিকায় অভিক, একটি বাচ্চা মেয়ের চরিত্রে সোহিনী, ছায়ারানীর ভূমিকায় এবং গল্পের সূত্রধার আমি দেবরূপা। শুরু হচ্ছে আজকের গল্প তৃষ্ণা। সন্ধ্যা হয়ে এলো। বাইরে আধারের দিকে তাকালেই বোঝা যায়। এমনিতে এই অঞ্চলে আজ বৃষ্টি হয়েছে, কাজেই কুয়াশা ঘন হচ্ছে। গির্জার বড় গ্র্যান্ডফাদার ক্লকটায় 5:30 ঘন্টা বাজতেই ব্যস্ত হয়ে উঠলেন ফাদার লুকাস। এই গির্জার একমাত্র অভিভাবক। সান্ধ্য প্রার্থনা শেষে এমন সময় রোজ গির্জার দরজা বন্ধ করেন তিনি। আজও তেমনই হবার কথা, কিন্তু আজ ফাদারের মনটা বড় বিষণ্ণ। আজ তার স্বর্গতা মায়ের মৃত্যুদিন। এই দিনটায় বেশ মন খারাপ থাকে ফাদারের। অবশ্য সেটাই স্বাভাবিক। আচ্ছা, আজও তো সেই মেয়েটা এলো না। গির্জার দরজা বন্ধ করতে করতে ভাবলেন ফাদার, এই এক উৎপাত হয়েছিল কদিন। এমনিতে দেরাদুনের এই প্রত্যন্ত গ্রামে জনসংখ্যা বেশ কম, আর ট্যুরিস্ট পার্টিও আসে না বললেই চলে। তাই অল্প 2-4 জন সাধারণ গ্রামবাসী আসে গির্জায় প্রার্থনা করতে, তাও নিয়মিত নয়। ফাদার একাই রোজ দরজা খুলে অপেক্ষা করেন, প্রার্থনা করেন, কাজ সম্পন্ন করেন ও গির্জা বন্ধ করেন। এটাই চলে আসছে দীর্ঘদিন ধরে। সেই দিন সন্ধ্যাতেও একইভাবে প্রার্থনা করছিলেন ফাদার। হঠাৎ লক্ষ্য করলেন সামনের সারির চেয়ারের একটাতে বসে আছে একটি ষোড়শী তরুণী। গ্রামের নয়, বাইরে থেকে এসেছে বোঝাই যায়। পরনে শাড়ি, মাথার লম্বা চুলে বিনুনি বাঁধা। প্রসাধন আর অলংকার সামান্যই। কুমারী, দেখলেই বোঝা যায়। সবকিছুর মধ্যে উল্লেখযোগ্য তার দীঘল কালো দুটি আয়ত চক্ষু। স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে ফাদারের দিকে। ফাদারের কেন জানি না মনে হলো এই দৃষ্টিটা তার বড্ড চেনা, খুব খুব চেনা। কিন্তু কোথায় দেখেছেন তিনি কিছুতেই মনে করতে পারলেন না। ভাবলেন মেয়েটির সাথে কথা বলবেন, কিন্তু অদ্ভুত, তিনি প্রেয়ার শেষ করে এসে আর দেখতে পেলেন না মেয়েটিকে। ভারী অদ্ভুত মেয়ে তো, ভাবলেন ফাদার লুকাস। তারপর থেকে রোজই ঠিক ওই সময় আসতো মেয়েটা, এসে ঠিক ওই বেঞ্চটাতেই বসতো আর ফাদারের দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকতো। বড় করুণ আর মায়া ভরা সে দৃষ্টি। যেন কিছু বলতে চায় সে ফাদারকে, কিন্তু বলতে পারে না। ফাদার কিছু জিজ্ঞেস করার আগেই চলে যায়। কে সে? কি বলতে চায় সে? কোথা থেকেই বা আসে আর চলেই বা যায় কোথায়? এসব নানা প্রশ্ন প্রতিদিন ফাদারের মনে ঘুরতে থাকে, কিন্তু উত্তর পান না কিছুতেই। ফাদার গ্রামের লোকেদেরও ওই মেয়েটির ব্যাপারে বহু জিজ্ঞাসাবাদ করেছেন, আশেপাশে খোঁজ খবরও নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। মেয়েটি যেন ধূমকেতুর মতো আসে আবার চলেও যায়। একদিন ফাদার বুদ্ধি করে অনেক ভেবে ঠিক মেয়েটা আসার সময়টাতেই চার্চের পিছন দিকের ঘরে লুকিয়ে থাকলেন। মেয়েটি এসে বসলো নির্দিষ্ট সময়। ফাদারকে দেখতে না পেয়ে বেশ কিছু সময় মেয়েটি বসে রইল। উদ্বেগ মাখা চোখ এদিক ওদিক খুঁজছে। অসহায় সেই চোখে যেন অপরিসীম ব্যথা ঘিরে এলো, যেন নিজের খুব প্রিয় কোনো মানুষকে তিনি খুঁজে পাচ্ছেন না। মেয়েটি উঠে পড়তেই ফাদার বেরিয়ে এলেন। হঠাৎ তাকে সামনে দেখে মেয়েটি ঘাবড়ে গেল বোধহয়। ছট করে পিছনে ঘুরে দাঁড়ালো। ফাদার বুঝলেন এই তো সময়। ফাদার তাড়াতাড়ি জিজ্ঞেস করলেন, ডিয়ার চাইল্ড, কে তুমি? কোথা থেকে আসছো প্লিজ বলবে? তুমি কি কিছু বলতে চাও? ফাদারের কথা শেষ হওয়ার আগেই মেয়েটি ঝড়ের বেগে প্রায় ছুটে বেরিয়ে গেল। কোনো উত্তর না দিয়েই
ফাদারও ছুটলেন, কিন্তু লাভ কিছুই হলো না। বাইরে আর কোথাও দেখা গেল না মেয়েটিকে। ছুটতে ছুটতে হাওয়ায় মিলিয়ে গেছে যেন সে। ফাদারের সেই প্রথম কেমন যেন একটা ভয় লেগেছিল। ফিরে এসে এক মনে ক্রাইস্টকে ডাকলেন, হে প্রভু, রক্ষা করো। এরপর কেটে গেছে 7-7টি দিন। মেয়েটি আর আসেনি। ফাদার রোজ অপেক্ষা করেন, কিন্তু না, সে আর আসে না। এর অর্থ কি ফাদার বুঝতে পারে না। যাই হোক, এসব ভেবে আর কি হবে। দূর চাই, আমি একলা বুড়ো মানুষ, এসব উল্টোপাল্টা ভাবনা নিয়ে পড়ে থাকলে আমার চলে না। স্বগতোক্তি করতে করতে ফাদার চার্চের দরজা বন্ধ করে নিজের ঘরে এলেন। মায়ের ছবির সামনে দীপ জ্বালালেন। মনটা উদাস হয়ে গেল। আজ 20 বছর হয়ে গেল মা নেই। মাকে ভুলতে পারে না ফাদার। ধর্মের পথে চলার শিক্ষা, ত্যাগের শিক্ষা, ঈশ্বর সেবার শিক্ষা তিনি তার নান মায়ের থেকেই পেয়েছেন। সিকিমের একটি প্রাচীন গির্জার নান ছিলেন তার মা, সিস্টার এমা। তরুণী বয়সেই এমিলি সন্ন্যাস নিয়েছিলেন। উচ্চবিত্ত বাবার আশ্রয় ছেড়ে সব মোহ কাটিয়ে বেরিয়ে পড়েছিলেন ঈশ্বর সেবার পথে। নাম হয়েছিল তার সিস্টার এমা। ঈশ্বর সাধনার থেকেও এমার কাছে বড় ছিল মানব সেবা। আর্ত, পীড়িত, অসহায় মানুষদের পাশে দাঁড়াতে খুব ভালোবাসতেন সিস্টার। বারবার ছুটে যেতেন তাদের মাঝে। এই ছিল তার সত্যিকারের সাধনা। এমনই এক ভরা বর্ষার মরশুমে সিস্টার গিয়েছিলেন দার্জিলিংয়ের বিংড়ি গ্রামে বন্যাপীড়িত তুস্থ মানুষদের সাহায্য করতে, ত্রাণ সঙ্গে নিয়ে। ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল। চার্চের গাড়িতে করে ফিরছিলেন সিস্টার এমা। সেই ঝড়জলের রাতে দার্জিলিংয়ের পাহাড়ি রাস্তায় খাদের কিনারায় এমা কুড়িয়ে পেলেন এক অল্প বয়সী ছেলেকে। বছর 15 বয়স হবে ছেলেটির। ফুটফুটে দেখতে। সম্ভবত কোনো ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে ছেলেটির এই অবস্থা। যেমনি দেখা তেমনি কাজ। সিস্টার অসহায় শিশুটিকে সঙ্গে নিয়েই ফিরলেন। নিজের কাছে রেখে সেবা শুশ্রূষা সব করলেন। তার অক্লান্ত পরিশ্রমে সেরে উঠল ছেলেটি। কিন্তু অন্য এক সমস্যা উঁত পেতেছিল। ছেলেটির স্মৃতিশক্তি একেবারে নষ্ট হয়ে গেছে ওই দুর্ঘটনায়। নিজের নামটা অবধি মনে করতে পারে না। তার মনের ভেতরটা যেন সাদা কাগজের মতো হয়ে গেছে। ডাক্তাররা আশা দিতে পারলেন না। বললেন এটা দীর্ঘস্থায়ী স্মৃতিভংশতা। আর কোনোদিনই সে কিছুই মনে করতে পারবেন না। সিস্টার এমা বহু চেষ্টা করলেন ছেলেটির পরিবার খুঁজে পেতে। পাওয়া গেল না শেষ পর্যন্ত। হয়তো অনেক দূর থেকে এসেছিল ছেলেটি। পরম স্নেহে, মাতৃমমতায় সেই থেকে ছেলেটিকে মানুষ করলেন এমা। নাম দিলেন লুকাস। পিছনে পড়ে রইল তার পূর্বজীবন। লুকাস হয়ে উঠল সিস্টার এমার নিজের সন্তান। তারপর কেটে গেছে অনেক অনেক দিন। সিস্টার এমা এক কঠিন অসুখে 20 বছর হলো ইহজগতের মায়া কাটিয়েছেন। ততদিনে লুকাস হয়ে উঠেছেন ফাদার লুকাস। মায়ের মৃত্যুর পর লুকাস চলে এলেন দেরাদুনে। তারপর 20টা বছর এখানেই কেটে গেল দেখতে দেখতে। বারান্দার আরাম কেদারায় বসে চোখ বুজে সারা সন্ধে এসবই ভাবছিলেন ফাদার। পুরনো স্মৃতি রোমন্থন আর কি। কখন যে ভাবতে ভাবতে চোখটা লেগে গেছিল কে জানে। বৃষ্টির ছাটেই ঘুম ভেঙে গেল ওনার। এ বাবা, কত রাত হয়ে গেল। ফাদার তাড়াতাড়ি উঠে যৎসামান্য রান্নাবান্না সেরে নিলেন। এমনিতেই তাড়াতাড়ি খেয়ে শোয়া তার অভ্যাস, কিন্তু আজ একটু দেরিই হয়ে গেল। রান্না খাওয়া সেরে শোয়ার উদ্যোগ নিলেন ফাদার। সারাদিনের ক্লান্তির ভারে অচিরেই ঘুমের দেশে গেলেন তলিয়ে। ঘুমের মধ্যে স্বপ্নে ফাদার লুকাস তার মাকে দেখলেন। মা যেন কিছু একটা বলছেন, বোঝাতে চাইছেন তাকে। মায়ের কথা বলতে খুব কষ্ট হচ্ছে। হাঁপিয়ে হাঁপিয়ে ফিসফিস করে কিছু বলছেন তিনি। ফাদার মন দিয়ে শোনার চেষ্টা করলেন। সবটা ভালো বুঝতে পারলেন না।
মা কি তার হারিয়ে যাওয়া জীবন, হারানো পরিবার নিয়ে কিছু বলছেন? শুনতে হবে, আরো ভালো করে শুনতে হবে। কিছু আদেশ দিচ্ছেন মা, কিন্তু কি? মা, মা, মা গো! ছটপট করতে করতে বিছানায় উঠে বসলেন ফাদার। মা কেন এসেছিলেন আজ? মা কি বলতে চাইছেন? কিছুই মনে করতে পারলেন না ফাদার লুকাস। শুধু এটুকু মনে আছে, মা তাকে মোহনপুর যেতে বলছেন। হ্যাঁ, ঠিক, মোহনপুরে তাকে মা যেতে বলছেন। কিন্তু মোহনপুর কোথায়? সেখানে কি আছে? ফাদার জানেন না, কিচ্ছু জানেন না। অনেকটা বড় হবার পর মায়ের কাছে ফাদার শুনেছিলেন তার পূর্ব কাহিনী, কিভাবে তাকে কুড়িয়ে পেয়ে মানুষ করেছেন এমা, জানতে পেরেছিলেন লুকাস। আর হয়তো সেই দিন থেকেই নিজের পরিবার, নিজের মানুষজনকে খুঁজে পাওয়ার একটা অব্যক্ত বাসনা জন্মেছিল তার মনের গভীরে। অনেক চেষ্টাও করেছিলেন ফাদার লুকাস তাদের খুঁজে পেতে, কিন্তু পাননি। এই জগৎ থেকেই যেন তারা নিশ্চিহ্ন হয়ে গেছে। ফাদারও আস্তে আস্তে ভুলে গেছিলেন সব। একলা জীবনেই অভ্যস্ত হয়ে গেছেন তিনি। ঘুমের ঘোরে দেখা স্বপ্নটা সব কিছু যেন ওলট পালট করে দিল। সকালে উঠে থেকে সারাদিন স্বস্তি পেলেন না ফাদার। কি যেন একটা রহস্য লুকিয়ে আছে তার জীবনে। কেউ যেন তাকে ডাকছে, তার খুব কাছের কেউ। ফাদার কিছুই বুঝতে পারছেন না। বিকেলে ফাদার অন্যমনস্কভাবে ফুল গাছে জল ছেটাচ্ছিলেন। এ পথ দিয়েই রোজ কয়েকটা বাচ্চা ছেলে মেয়ে স্কুল থেকে বাড়ি ফেরে। চার্চের পিছন দিকের যে রাস্তাটা চড়াই ধরে উঠে গেছে, সেখানেই আরও অনেকটা উপরে তার স্কুল, সেন্ট মেরিস। তাদের ছুটি হবার সময়টাতেই ফাদার সাধারণত গাছে জল দিয়ে থাকেন। বাচ্চাগুলি ফিরতি পথে ফাদারের সঙ্গে গল্প করে যায়। ফুলের মতো ফুটফুটে ওই শিশুগুলির সাথে কাটানো সামান্য সময়টুকু ফাদারের মন খুশিতে ভরিয়ে রাখে। আজও বাচ্চাদের দলটা ফাদারকে ঘিরে ধরল, কিন্তু রোজকার মতো আজ আর ফাদার তাদের সঙ্গে হাসি আনন্দে যোগ দিতে পারলেন না। বিষণ্ণ হয়ে রইলেন। এমনকি রোজকার মতো ছোট্ট হাতগুলোয় লজেন্স ভরে দিতেও ভুলে গেলেন। ওদেরই মধ্যে একটু দস্যি গোছের মেয়েটি ফাদারের হাতটা ধরে বলল, আজ তোমার কি হয়েছে গো, এমন চুপ যে বড়? ম্লান হেসে লুকাস স্নেহের হাত রাখলেন মেয়েটির মাথায়। আদর করে বললেন, কিচ্ছু হয়নি তো, আমি একদম ঠিক আছি। দাঁড়াও, কেক খাবে? হ্যাঁ, খাবো। খুশিতে চকচক করে উঠল সকলের চোখ। ফাদার সকলের মধ্যে কেক ভাগ করে দিলেন। বাচ্চা মেয়েটি ফাদারকে টাটা করে বলল, দেখো, কাল এত সুন্দর একটা ফুল তোমায় এনে দেব না যে তুমি মন খারাপ করতেই পারবে না। হেসে ফেললেন ফাদার। তারপর দলটাকে বিদায় জানিয়ে পুনরায় কাজে মন দিলেন। কাজ করতে করতে আবার কখন যেন ভাবনার জগতে ডুবে গিয়েছিলেন তিনি। বন্ধু ডোরান কখন যে এসেছেন ফাদার বুঝতেই পারেননি। ডোরান মুর্মু, ফাদারের কলেজের বন্ধু। এখনো মাঝে মাঝেই চলে আসেন সব ছেড়ে প্রকৃতির কোলে প্রিয় বন্ধুর সাথে সময় কাটাতে। বন্ধুকে হঠাৎ কাছে পেয়ে ফাদার যেন পরম শান্তি পেলেন। খুশিতে বলে উঠলেন, ডোরান তুই! আজ কদিন ধরে তোর কথাই ভাবছিলাম। খুব ভালো হয়েছে তুই এসেছিস, চল ভেতরে চল ডোরান। ডোরানও খুশিতে বন্ধুকে জড়িয়ে বলে উঠলেন, সত্যি এবারে অনেকদিন পর দেখলাম তোকে, খুব ভালো লাগছে রে, জমিয়ে আড্ডা মারবো আজ সারা রাত। ফাদার হাসি মুখে বললেন, সে আর বলতে, চল। সন্ধ্যায় হারিকেনের আলোয় বসে দুই বন্ধুতে গল্প করছেন। ডোরান হঠাৎ বললেন, হ্যাঁ রে লুকাস, একটা কথা বলি, তোর কি হয়েছে আমাকে একটু বলতো? কেমন চুপচাপ আর অন্যমনস্ক লাগছে তোকে আজ? ফাদার বিষণ্ণ মুখে ব্যাপারটা উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন। ও কিছু নয়, ছাড় না, এমনিতেই। ডোরান সহজে ছাড়বার পাত্র নয়। এমনিতে বললেই হলো? আমি দিব্যি বুঝতে পারছি যে তুই একটা কিছু সমস্যায় আছিস। কতদিন ঘুমোসনি ঠিক করে? ফাদার এবার একটু বল পান। কাছের বন্ধুর হাত ছুঁয়ে বললেন, বলবো, তোকেই সব বলবো। বলতে তো হবেই, কিন্তু তুই আমায় ভুল ভাববি না তো? ডোরান এবার হেসে ফেললেন, দূর বেটা, তোর সাথে আমার সেই সম্পর্ক? বল সব, বলে হালকা হ দেখি। আশ্বস্ত হয়ে ফাদার বন্ধুকে সব কথা খুলে বললেন।
তিনি যেন আর এই ভার বইতে পারছিলেন না, তাই সবটাই খুলে বললেন ডোরানকে। সব সুরে ডোরান গম্ভীর হয়ে থাকলেন কিছুক্ষণ, তারপর বললেন, দেখ, আমি বিশ্বাস করি অলৌকিক বলে জগতে কিছু হয় না, সব কিছুরই কোনো না কোনো কারণ আছে, কিন্তু তোর সাথে যেগুলো ঘটছে সেগুলো সঠিক ব্যাখ্যা আমি দিতে পারবো না, আমার মনে হয় কেউই পারবে না। তাহলে উপায় কি ডোরান? এইভাবে কি আমায় বাকি জীবনটা কাটাতে হবে? ডোরান ভালো করে সোজা হয়ে বসলেন, তারপর বললেন, উপায় একটা আছে, তবে তুই তাতে রাজি কিনা সেটাও তো দেখতে হবে। ফাদার লুকাসের ক্লান্ত বিষণ্ণ মুখে আশার এক চিলতে আলো ফুটে উঠল। পারবো, সব পারবো, আমার প্রশ্নের সব উত্তরগুলো আমায় পেতেই হবে, তুই বল। ডোরান বললেন, আমার মনে হয় তোকে এর উত্তর জানতে স্বপ্নে তোর মা তোকে যে জায়গাটার নাম বলেছেন সেইখানে যেতে হবে, একমাত্র সেখানে গেলেই হয়তো এই সমস্যার সমাধান মিলবে। ফাদার চমকে উঠলেন, মানে মোহনপুর যেতে হবে আমায়? কি বলছিস? ঠিকই বলছি, তোকে যেতেই হবে, তবে তুই একা না, আমিও যাব তোর সঙ্গে। বেশি দেরি করে লাভ নেই, কাল পরশুর মধ্যেই বেরিয়ে পড়া ভালো। ফাদার কয়েক মুহূর্ত কি যেন ভাবলেন, তারপর কাঁপা গলায় উত্তর দিলেন, বেশ, তবে তাই হোক। যেমন ভাবা সেই কাজ, দুদিনের মধ্যেই বেরিয়ে পড়লেন দুই বন্ধু। মোহনপুর নামের অনেক অনেক অঞ্চল সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে আছে, কিন্তু কোন মোহনপুরে ফাদারের গন্তব্য সেটা কিভাবে জানা যাবে? সেই সমস্যার সমাধান করলেন ফাদার নিজেই। সবার আগে তিনি গেলেন সিকিমের সেই চার্চে যেখানে ছিলেন তার মা। কেন যেন তার মন বলছিল এখানে তিনি কিছু জানতে পারবেনই, যেখানে কেটেছে ফাদারের জীবনের অনেকখানি অংশ। চার্চের বহু পুরনো ড্রাইভার জলি, যিনি অনেক বছর ধরে চার্চের গাড়ি চালাতেন, তিনি এখনও জীবিত, চার্চেই তিনি থাকেন, যদিও তিনি বয়সের ভারে চলৎশক্তি রহিত। এখন গাড়ি চালায় তার নাতি জোসেফ। সেই সময়কার কেউ যদি জীবিত থাকেন তাহলে একমাত্র ইনি। ফাদার আর ডোরানের বহু জোড়াজড়িতে তিনি শেষমেশ কথা বলতে বাধ্য হলেন। সেই সঙ্গে এত বছর ধরে যে তিনি সিস্টার এমার অনুরোধেই এই কথা গোপন রেখেছিলেন তাও জানালেন। জলির কাছ থেকে অবশেষে ফাদার সঠিক পথ নির্দেশ পেলেন। মোহনপুর পশ্চিমবঙ্গের অন্তর্গত বর্ধমান জেলার সাতনার কাছের একটি গ্রাম। এই গ্রাম থেকেই সম্ভবত ফাদার এসেছিলেন। আমি বাঙালি ডোরান? ফাদার বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। হ্যাঁ, তোর বাড়ি সম্ভবত বর্ধমান জেলায় ছিল, আমাদের সেখানেই যেতে হবে লুক। কিন্তু তার পরিচয়, তার গ্রামের নাম সবই যদি তার মা জানতেন তবে তাকে বলে যাননি কেন? কেন তাকে এইভাবে ঠকালেন মা? রাগে দুঃখে মন ভারাক্রান্ত হয়ে এলো ফাদারের। তবু তাকে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে। এসব পরেও ভাবা যাবে। দুই বন্ধু রওনা দিলেন তাদের নির্দিষ্ট গন্তব্যে। বর্ধমান স্টেশন থেকে মোহনপুর গ্রাম প্রায় 50 কিলোমিটার। স্টেশনে নেমে বাসে চড়ে যেতে লাগে প্রায় 2 ঘন্টা। লুকাস আর ডোরান যখন মোহনপুরে পা রাখলেন তখন দুপুর অতিক্রান্ত প্রায়। সারাদিন কারোরই কিচ্ছু খাওয়া হয়নি। স্বাভাবিকভাবেই খিদে পেট চুই চুই দুজনের, তার ওপর সঙ্গের জলও শেষ। ক্লান্ত ফাদার আর ডোরান গ্রামের পথ দিয়ে হাঁটতে হাঁটতে জলের কল আর খাবারের দোকান খুঁজতে লাগলেন। জলের কল পাওয়া গেল না বটে, তবে খানিকে গিয়ে গায়ের কাঁচা রাস্তার ধারে দরমার বেড়া দেওয়া একটা মাঝারি গোছের মুদির দোকান দেখতে পেলেন দুজনে। তৎক্ষণাৎ দুজনে সেখানে গিয়ে হাজির হলেন। দোকানি বেশ কৌতূহলের সঙ্গে তাদের দেখতে লাগলো, তারপর বলল, ও বাবু, আপনারা কোত্থেকে আসছেন? কি চাই আপনাদের? ফাদার আর ডোরান পরস্পরের মুখ চাওয়াচাই করলেন। এই মুহূর্তের মূল সমস্যা হতে পারত ভাষা, কারণ এর সঙ্গে কথা বলা হবে কি করে? ফাদার শুধু ইংলিশ আর হিন্দি জানেন, বাংলা তার অজানা। তবে মা বাঙালি হওয়ার দরুন ডোরান ভালোই বাংলা বলতে পারেন, তাই তিনি এগিয়ে এসে কথা শুরু করলেন। বাবুজি, আমরা অনেক দূর থেকে এসেছি, বহুত ক্ষুধা পেয়েছে, কিছু খাবার পাওয়া যাবে? ভিনদেশি শুনে দোকানি তাদের খাতির করে বসালো, ঘটি করে খাওয়ার জল দিল,
আর চিড়েমুড়ি খেতেও দিল। ফাদার আর ডোরানও মহা খুশি। প্রাণ ভরে তারা ক্ষুধা তৃষ্ণা নিবারণ করে বেশ আরাম করে বসলেন। ইতিমধ্যে বিকেল হয়ে আসায় গ্রামের লোকজন কিছু দোকানে এসে জুটেছে। এরা রোজই আসেন আড্ডা দিতে, আজও এসেছেন। তবে আজ দোকানে এই অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তিকে দেখে সবাই বেশ অবাকই হলেন। ইতস্তত করে অবশেষে একজন জিজ্ঞাসা করেই ফেললেন, বাবু, তোমরা কোথা থেকে এসেছো? যাবেই বা কোথায়? ফাদার ডোরানের দিকে তাকালেন। ডোরান মনে মনে কথাগুলো সাজিয়ে নিয়ে জবাব দিলেন, বাবুজি, আমরা পাহাড়ের মানুষ। আমি ডোরান মুর্মু, ইনি ফাদার লুকাস, একজন পাদ্রী সাহেব। আমরা একটা ছেলের সম্পর্কে একটু খোঁজ করতে এসেছি। তার খোঁজ পাওয়া আমাদের দরকার। ছেলে? পাঁচু মোক্তারের কপালে ভাঁজ পড়ল। কার ছেলে? বলি, কোন ছেলেকে খুঁজতে এসেছেন আপনারা? ডোরান কয়েক মুহূর্ত চুপ থেকে অবশেষে মুখ খুললেন। ফাদারের দিকে আঙুল দেখিয়ে বললেন, ধরে নিন এনার ছেলেবেলা খুঁজতে এসেছি আমরা। সকলে থ মেরে গেল। ডোরান তখন ফাদারের হয়ে সবটা খুলে বললেন এবং সবার সাহায্য চাইলেন। ব্রুজেন বাবু বয়োজ্যেষ্ঠ মানুষ, এতক্ষণ এদের কথা চুপ করে শুনছিলেন। এবার গলা খাকারি দিয়ে বলে উঠলেন, আগে অভয় দেন তো একখান কথা কই কর্তা। আপনি যা খোঁজ করছেন তা তো আর আমরা কইতে পারবো না। গায়ে দু একজন প্রাচীন যারা আছেন তারা যদি বা বলতে পারেন তো পারবেন বুঝি। ডোরান প্রায় লাফিয়ে উঠে বললেন, আপনি আমাদের তার কাছে নিয়ে যেতে পারবেন? উপস্থিত সকলে নিজেদের মধ্যে সলা পরামর্শ সেরে নিল। তারপর ব্রজেনবাবুই বললেন, বেশ, চলেন তাইলে আপনাকে শিবু পণ্ডিতের কাছে নিয়ে যাই। ও বুড়ার অনেক বয়স হয়েছে, এ গ্রামে সব ভালো মন্দ সব জানে বটে। চলেন চলেন। গাঁয়ের প্রবীণ ব্যক্তি শিবনাথ পণ্ডিত এককালে গ্রামের পাঠশালার পণ্ডিত ছিলেন। বয়স অনেক, তবে স্মৃতিশক্তি তার প্রখর। এই গাঁয়ের অনেক ইতিহাসের সাক্ষী তিনি। গ্রামের শেষ প্রান্তে একখানি ছোট্ট মাটির বাড়ি তার। বাড়িটির সর্বত্র যেন সুন্দর একটা লক্ষ্মীশ্রী আছে। উঠোন সুন্দর করে নিকোনো, পরিপাটি আলপনা। বাড়ির লাগোয়া ছোট্ট এক ফালি বাগান। সেই বাগানেই সান্ধ্যভ্রমণ সারছিলেন পণ্ডিত মশাই। সবাই মিলে গিয়ে তাকে ধরলেন। ও পণ্ডিত মশাই, এই এনারা এছেন, দেন তো কি সব খোঁজ করতেছেন, দেন কইতে পারেন কিনা। পণ্ডিত মশাই ভারী অবাক চোখে ফাদার আর ডোরানকে আপাদমস্তক দেখলেন। তারপর বিরক্ত মুখে বললেন, একজন পাদ্রীর আমার কাছে কি চাই? আমি তো এনাগো কোসমিন কালেও দেখছি বলে মনে পড়ে না। আরে দেখেন না দাদু, হরেন মুদি দোকানে এদের পেলাম বটে। ভিনদাসি লোক, পুরনো কি সব খবর চাইতেছেন, তাই আপনার কাছে নিয়ে আইছি। দলের মধ্যে ছোকরা গোছের একটি ছেলে বলে উঠল। বটে। গম্ভীর হলো শিবনাথ পণ্ডিতের গলা। বেশ, আসেন, দাওয়ায় বসেন, আসেন এইদিকে। সকলে দাওয়ায় বসলে পরে পণ্ডিত মশাই তীক্ষ্ণ চোখে তাকালেন দুই আগন্তুকের দিকে। কন দেহি, কি জানতে চান আপনারা? ফাদারের চোখে মুখে অদ্ভুত এক উত্তেজনা ধরা পড়ছিল। মনের মধ্যে ঝড় তোলপাড় করছে। কেমন চেনা চেনা সবকিছু। এই গ্রামে যেন আগেও কখনো এসছেন। খুব খুব আবছা সবকিছু। লম্বা একটা দম নিয়ে ডোরান পণ্ডিত মশাইকে খুলে বললেন সবকিছু। আগাগোড়া কিচ্ছু বাদ দিলেন না। সব শুনে অনেকক্ষণ চুপ করে রইলেন শিবনাথ, যেন ভীষণভাবে কিছু মনে করার চেষ্টায় আছেন। কথায় বলে, ভাগ্য সহায় থাকলে জীবনে সবই সম্ভব। আজ এত বছর পরে শেষ পর্যন্ত ফাদারের জীবনের সবচেয়ে বড় খোঁজ সম্পূর্ণ হলো বোধহয়। অবশেষে পণ্ডিত মশাই মুখ খুললেন। তার মুখেই জানা গেল সেই অতীতের ধুলো পড়া কাহিনী। মোহনপুর গ্রামের একসময় সম্ভ্রান্ত জমিদার ছিলেন দুর্গাচরণ সিংহ। শোনা যায়
তার নামে একসময় বাঘে গরুতে এক ঘাটে জল খেত। এমনি প্রতাপ তার। দুর্গাচরণের একমাত্র পুত্র তারাচরণ কিন্তু ছিল তার বাপের একদম উল্টো ধারা। সে ছেলে পড়াশোনার ধার ধারত না, মাঠে ঘাটে বনে জঙ্গলে ঘুরে বেড়াতো আর গান গাইত, পালা লিখত। স্বাভাবিকভাবেই এই সন্তানকে নিয়ে দুর্গাচরণের চিন্তার শেষ ছিল না। তার মধ্যে দুর্গা বিপত্নিক, কাজেই বাড়িতেও ছেলেকে শাসন করবার কেউ ছিল না। তারাচরণের সবচেয়ে কাছের বন্ধু ছিল ছায়া, ছায়া রানী। সেই ছোট্টবেলা থেকে পাশাপাশি বাড়িতে বড় হয়েছে দুজনে। পিঠোপিঠি দুটিতে বড় ভাব। মজার ব্যাপার হলো দুজনের পরিবারে কিছু শরিকি গোলমালের জেরে সম্পর্ক কিন্তু আদায় কাজ কলায়, কিন্তু তাই নিষ্পাপ শিশু দুটির বন্ধুত্বে এতটুকু ফাটল ধরাতে পারেনি। এক সন্ধ্যায় তর্ণী নদীর ধারে বসে গল্প হচ্ছিল দুই বন্ধুতে। ছায়া বলল, তারাদা, আমাদের বয়স কত হলো বল দেখি? তারা খেলার ছলে জলে একটার পর একটা ঢিল ছুঁড়ে যাচ্ছিল। একটু ভেবে বলল, হবে 14 কি 15। ছায়ার কোমল মুখে দুঃখের ছায়া পড়ল। আস্তে আস্তে সে বলল, আমাদের বোধহয় আর বেশি দিন দেখা হবে না রে। তারা অবাক হয়ে গেল। কেন হবে না? কেন? কি যে বলিস বোকার মতো, যত সব। ছায়া রেগে উঠল। বোকা তুই? আমি ঠিকই বলি। আজই শুনছিলুম বাবা মাকে বলছে মেয়েটার একটা বেথা চিন্তা করো, এবার বয়স তো বাড়ছে। তারা হা হা করে হেসে উঠল। এই কথা? তোর আবার বিয়ে কি রে? তোকে তো আমি বিয়ে করব। খুশিতে ছায়ার চোখ উজ্জ্বল হয়ে ওঠে। তুই সত্যি বলছিস তারাদা? ঠিক? হ্যাঁ রে মুখ পুরি, হ্যাঁ ঠিক। এই ম্যাট্রিকটা পাশ হতে দে না, তারপর আর আমায় পায় কে। ছায়া শক্ত করে তারাচরণের হাত চেপে ধরে বলে, দেখিস ভুলিস নে যেন। কিন্তু হায়, নিয়তির বোধহয় অন্যরকম ইচ্ছে ছিল। এই কোমল হৃদয়ের প্রেমাস্পদ দুটির মনের ইচ্ছে পূর্ণতা পেল না। ম্যাট্রিক পরীক্ষার ফল বের হতেই সিংহবাড়িতে মহা গোলমাল বেঁধে গেল। বাড়ির আদরের ছেলে সিংহ বংশের একমাত্র প্রদীপ তারাচরণ কিনা পরীক্ষায় খুব খারাপভাবে ফেল করে বসল। মান সম্মান বুঝি ধুলোয় লুটায়। সারা জীবন ছেলেকে শাসন না করা দুর্গাচরণ এবার কঠোর হাতে হাল ধরলেন। তারাকে ঘরে আটক করে রাখা হলো। বাইরে বেরোনো এক্কেবারে বন্ধ। দুর্গাচরণ ভেবেচিন্তে স্থির করলেন ছেলেকে দার্জিলিংয়ে তার দিদির কাছে পাঠাবেন আপাতত। তারপর ওখানকার কোনো বোর্ডিং স্কুলে ভর্তি করে দেওয়া যাবে। যেমন ভাবা সেই কাজ। খবর গেল দার্জিলিংয়ে। আর তার দুদিনের মধ্যেই দুর্গাচরণ এক বিশ্বাসী চাকরের সঙ্গে ছেলেকে একরকম জোর করেই দার্জিলিং রওনা করিয়ে দিলেন। শেষ হয়ে গেল তারাচরণ আর ছায়ারানীর বন্ধুত্ব। শেষ দেখাও একবারও হলো না দুজনের। তারপরের গল্প মোটামুটি জানা। শুধু জানা ছিল না একটি কথা, সেই কথাই যে তাকে আজ এত বছর পর এত দূরে টেনে এনেছে তা বেশ বুঝতে পারলেন ফাদার লুকাস। আজ তার অতীত তাকে এনে দাঁড় করিয়ে দিল সেই নির্মম ভয়াবহ সত্যের সামনে। তারাচরণ চলে যাবার পর ছায়া খুব একা হয়ে যায়। তারাচরণের জন্য অপেক্ষা করতে করতে একসময় সে বুঝতে পারে আর কোনোদিনই তারাচরণ ফিরবে না। এদিকে বাবা মার ক্রমাগত চাপের কাছে মাথা নোয়াতে বাধ্য হলো ছায়া। পূবগঞ্জের মিত্তিরদের সাথে কথা পাকা করে এলো বাবা। 1 সপ্তাহের মধ্যেই বিয়ে। সেই দিন ভরা পূর্ণিমার রাত। সবাইকে লুকিয়ে ছায়া চলে গেল তর্ণী নদীর ধারে, তাদের সবচেয়ে প্রিয় জায়গায়। অনেকক্ষণ বসে রইল গাছের নিচে। তারপর একটু একটু করে এগিয়ে গেল জলের দিকে। ডাঙা ছেড়ে জলে পড়ল পা দুখানা। ধীরে ধীরে জলের নিচে নিশ্চিহ্ন হয়ে গেল ওর তরুণী দেহ। ফাদার সব যেন চলচ্চিত্রের মতো চোখের সামনে আজ দেখতে পাচ্ছেন। কি দেখাচ্ছে? সে যে বারবার চার্চে ছুটে যেত ফাদারের কাছে, আজ ফাদার চিনতে পেরেছেন সেই ষোড়শীকে, তার ভালোবাসা, তার ছায়াকে।
ডোরান অনেকক্ষণ ধরে লুকাসকে ডাকছেন, কিন্তু কোনো সাড়া নেই। ডোরান জোরে ধাক্কা দিতে ফাদারের সম্বিত ফিরল। ফ্যালফ্যাল চোখে চেয়ে রইলেন সামনের খোলা আকাশের দিকে। ডোরান বলে চললেন, সব তো জানলি, বুঝলি, এবার কি করবি বল? ফিরে যাবি তো, নাকি একবার জমিদার বাড়িটা ঘুরে যাবি? যদিও কালের নিয়মে আজ সবই ধ্বংস হয়ে গেছে। কিরে, কিছু বলবি তো? ফাদার লুকাস হঠাৎ উঠে দাঁড়ালেন, তারপর বেরিয়ে এলেন রাস্তায়। কোনো দিকে ভ্রুক্ষেপ না করে সোজা হেঁটে চললেন গায়ের কাঁচা মাটির পথ ধরে। এই রাস্তা যে তার বহু বছরের চেনা, সব মনে পড়ছে তার, সব কিছু। তার যন্ত্রণাময় অতীত আজ তার চোখের সামনে। আজ ফাদার বুঝতে পারছেন কেন তার মা তাকে সত্যিটা খুলে বলেননি। কারণ মা তাকে হারিয়ে ফেলতে চাননি, আঁকড়ে বাঁচতে চেয়েছিলেন, ঠিক ছায়ার মতন। ফাদার এসে দাঁড়ালেন তর্ণী নদীর ধারে। বড় প্রিয় জায়গা ছিল তার। যেন দেখতে পেলেন দুটি কিশোর কিশোরীকে, তারা হাসছে, খেলছে, ছুটে বেড়াচ্ছে। সামনে বয়ে চলেছে খরস্রোতা তর্ণী নদী। ফাদারের চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। সন্ধ্যার রক্তিম আকাশের পানে চেয়ে হাত জোড় করলেন ফাদার। আমায় ক্ষমা করে দিস ছায়া, আমি অপরাধী হয়তো তোর কাছে, হয়তো বা নই। তবু তুই আমায় ক্ষমা কর। তুই নিজেও এবার মুক্তি নে। তোর বিদেহী আত্মা শান্তি পাক প্রভু যিশুর কৃপায়। কান্নায় ভেঙে পড়লেন তারাচরণ। গ্রামে ঘরে ঘরে বেজে উঠল সন্ধ্যার শঙ্খধ্বনি।